অনেক নব্য নাস্তিক এবং বস্তুবাদীরা সাধারণ মানুষের সামনে একটি বিকল্প উপস্থাপনের চেষ্টা চালিয়ে আসছে বেশ কিছু যুগ ধরে, দ্য চয়েস বিটুইন গড অ্যান্ড সায়েন্স, অর্থাৎ ঈশ্বর অথবা বিজ্ঞান। এবং তারা বলছে আমাদেরকে এই দুটি অপশন থেকে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় বিজ্ঞান আর না হয় ঈশ্বর। স্টিফেন হকিংয়ের বিশ্বাস অনুযায়ী ইটস বিটুইন গড অ্যান্ড দ্য ল অফ গ্র্যাভিটি, অর্থাৎ ঈশ্বর অথবা মহাকর্ষ সূত্র। এম থিওরি সম্পর্কে বলতে গিয়ে স্টিফেন হকিং লিখেন, এম থিওরি অনুমান করে একের অধিক মহাবিশ্ব যা সম্পূর্ণ শূন্য থেকে অস্তিত্বে আসে। এই মহাবিশ্বগুলোর সৃষ্টিতে ঈশ্বরের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, বরং এই মহাবিশ্বগুলো প্রাকৃতিকভাবেই ফিজিক্যাল ল এর কারণে সৃষ্ট হয়। অর্থাৎ তিনি যা বলতে চাচ্ছেন তা হলো গড অর ল অফ নেচার, ঈশ্বর অথবা প্রাকৃতিক কানুন। হকিং মূলত যে ভুলটি বারবার করেছেন তা হলো আ ক্লাসিক্যাল ক্যাটাগরি মিস্টেক, অর্থাৎ দুটি ভিন্নধর্মী ব্যাখ্যার মধ্যে কনফিউজড হয়ে গিয়েছিলেন। ঈশ্বর অবশ্যই এই মহাবিশ্বের ব্যাখ্যা, তবে একই ধরনের ব্যাখ্যা নয় যা একজন ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্টরা দিয়ে থাকেন। বিষয়টি পরিষ্কার করার জন্য আমি এখন আমাদের এই মহাবিশ্বকে একটি জেট ইঞ্জিন দ্বারা পরিবর্তন করব এবং আমরা জিজ্ঞাসা করব এটিকে ব্যাখ্যা করুন। আমরা এখন এটিকে ব্যাখ্যা করতে পারি ইন টার্মস অফ দ্য ল অফ নেচার, অর্থাৎ মেকানিক্যাল এরো ইঞ্জিনিয়ারিং, অথবা আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এটা বলে যে এটি একটি পার্সোনাল ইনভেনশন যা আবিষ্কার করেছেন স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। এখন যদি আমি আপনাকে বলি এই দুটি অপশন থেকে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় মেকানিক্যাল এরো ইঞ্জিনিয়ারিং অথবা স্যার ফ্র্যাঙ্ক হুইটেল, এটি হবে আটারলি ননসেন্সিক্যাল, চরম মূর্খতার বহিঃপ্রকাশ। যদি আমি দুটি অপশনের যে কোনো একটিকে বেছে নিতে বলি, কারণ দুটি উত্তরই সঠিক, দুটি উত্তরই আমার প্রশ্নের সঠিক ব্যাখ্যা, তবে এই দুটি উত্তর দুটি ভিন্নধর্মী ব্যাখ্যা। আপনি চাইলে এই জেট ইঞ্জিনটিকে ল অফ নেচার অনুযায়ী ব্যাখ্যা করতে পারবেন যে এটি কিভাবে কাজ করে, কিভাবে এটি একটি উড়োজাহাজকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। আবার আপনি চাইলে এটিও বলতে পারেন যে এই জেট ইঞ্জিনটি আবিষ্কার করেছেন স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। অর্থাৎ এই দুটি উত্তর একত্রে আমার প্রশ্নের ব্যাখ্যাকে সম্পূর্ণ করবে। আমি বিশ্বাস করি একজন স্কুলের শিশুও এটি বুঝতে পারবে, কিন্তু আমি বুঝতে পারি না নাস্তিক বস্তুবাদীরা কেন এই সহজ বিষয়টিও অনুধাবন করতে অক্ষম। এই পার্থক্যটি অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিচার্ড সুইনবার্ন বলেন, I do not deny that science explains, but I postulate God to explain why science explains. অর্থাৎ আমি বিজ্ঞানকে অস্বীকার করি না, কিন্তু আমি ঈশ্বরের অস্তিত্বকে মেনে নেই ব্যাখ্যা করার জন্য যে কেন বিজ্ঞান ব্যাখ্যা করে। এই অর্থে ঈশ্বর হচ্ছেন সকল ব্যাখ্যার ভিত্তি, অর্থাৎ সকল ব্যাখ্যার আলটিমেট ব্যাখ্যা, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো হলো মূলত কমপ্লিমেন্টারি, যা সহায়ক এবং সম্পূরক। এই শিশুসুলভ ক্যাটাগরি মিস্টেকগুলো নিউটন বা আইনস্টাইন ওনারা কেউই করেননি। নিউটন যখন দ্য ল অফ গ্র্যাভিটি আবিষ্কার করেন তখন তিনি এটা বলেননি যে আমার কাছে এখন ল অফ গ্র্যাভিটি আছে, অতএব ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। বরং তিনি যা করেছেন তা হলো তিনি ফিলোসফাইয়া ন্যাতুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা লিখেন, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলসফি, যার বাংলা প্রাকৃতিক দর্শনের গাণিতিক মূলনীতিসমূহ, যা পুরো বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে সুপ্রসিদ্ধ সুপরিচিত বই, যেখানে তিনি এই আশা ব্যক্ত করেন যে হয়তো তার এই বই চিন্তাশীল ব্যক্তিদেরকে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করতে সহায়তা করবে। তবে কথা এখানেই শেষ নয়। দ্য ল অফ ফিজিক্স শুধুমাত্র ব্যাখ্যা করতে পারবে যে কিভাবে জেট ইঞ্জিনটি কাজ করে, কিন্তু কিভাবে এটি অস্তিত্বে এলো তা ব্যাখ্যা করতে অক্ষম। জেট ইঞ্জিনটি নিজেই এর প্রমাণ যে ল অফ ফিজিক্স এটিকে সৃষ্টি করেনি। এমন একটি কাজ বাস্তবায়ন করতে বুদ্ধিমত্তার প্রয়োজন, যে তার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জেট ইঞ্জিনটি তৈরি করবে, আর তিনি ছিলেন স্যার ফ্র্যাঙ্ক হুইটেল। কিন্তু এমনকি দ্য লজ অফ ফিজিক্স এবং স্যার ফ্র্যাঙ্ক হুইটেল মিলেও একটি জেট ইঞ্জিন তৈরি করতে পারবে না, কারণ আমাদের প্রয়োজন কিছু ম্যাটেরিয়াল স্টাফ, অর্থাৎ কিছু উপাদান, পদার্থ বা বস্তু।
যা দিয়ে জেট ইঞ্জিনটি তৈরি করা হবে। বস্তু পদার্থ খুব সাধারণ জিনিস হলেও মনে রাখবেন, দ্য লজ অফ ফিজিক্স অর্থাৎ প্রাকৃতিক আইন বা প্রাকৃতিক বিধান কিন্তু পদার্থ বস্তু তৈরি করেনি, করতে পারেও না। এখনো শেষ হয়নি। এই জেট ইঞ্জিনটি আমাদেরকে আরো সাহায্য করবে এটা দেখতে যে বিজ্ঞানের সীমাবদ্ধতা কতটুকু। যারা ফিলসফি অফ সায়েন্স পড়েছেন বা এই সম্পর্কে কিছু হলেও জানেন, তারা সকলেই জ্ঞাত আছেন যে বিজ্ঞান সাধারণত প্রশ্ন করে কিভাবে, অর্থাৎ কিভাবে জেট ইঞ্জিনটি কাজ করে, অথবা কেন প্রশ্নটি তবে তা ফাংশন সম্পর্কিত। যেমন কেন জেট ইঞ্জিনটির এই পাইপটি এখানে না থেকে ওখানে। কিন্তু বিজ্ঞান কখনো কেন প্রশ্নটি জিজ্ঞাসা করে না এবং উত্তর দেয় না যদি সেই কেন প্রশ্নটি পারপাস রিলেটেড হয়, অর্থাৎ উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কিত। যেমন কেন এই জেট ইঞ্জিনটি তৈরি করা হলো। 1800 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ গণিতবিদ পিয়ার সিমন দে লাপ্লাসের নেপোলিয়নের প্রতি করা তার সেই বিখ্যাত স্টেটমেন্ট, যখন লাপ্লাস তার লেখা একটি বই নেপোলিয়নকে উপহার দেন, তখন নেপোলিয়ন বলেন, তোমার এই বইটিতে ঈশ্বর কোথায়? তখন লাপ্লাস তাকে বলেছিলেন, আই ডোন্ট নিড দ্যাট হাইপোথেসিস, অর্থাৎ আমার এই অনুমান বা তত্ত্বের প্রয়োজন নেই। এবং তিনি একদমই সঠিক ছিলেন, কারণ আমরা যখন ব্যাখ্যা করব জেট ইঞ্জিন কিভাবে কাজ করে, তখন আমরা কেউই ঈশ্বরকে উল্লেখ করব না। কিন্তু আমাদেরকে এবং লাপ্লাসকে যদি প্রশ্ন করা হয় যে কেন মহাবিশ্বের অস্তিত্ব আছে, কেন কোনো কিছু না থাকার চেয়ে কিছু আছে যা এই ফিজিক্যাল লসগুলো মেনে চলে, তখন শুধু এটা ব্যাখ্যা করলেই হবে না যে কিভাবে আমাদের এই মহাবিশ্ব নির্দিষ্ট কিছু প্রাকৃতিক আইন মেনে চলে সৃষ্টির শুরু লগ্ন থেকে। কারণ প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে যা হচ্ছে। অনেক নাস্তিক এই দাবিও করে থাকে যে বিজ্ঞান প্রমাণ করেছে ঈশ্বর হচ্ছে অপ্রয়োজনীয়, কিন্তু সেই নাস্তিকরা এটা লক্ষ্য করে না যে এটা মূলত তাদের একটি পূর্ব ধারণা অথবা অনুমান, অথবা তাদের এথিয়েস্ট ওয়ার্ল্ড ভিউ, বিজ্ঞানের নয়। বিজ্ঞান কখনোই ঈশ্বরকে বর্জন করেনি, কারণ এটা বিজ্ঞানের বিষয় না। বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে এটা ব্যাখ্যা করা যে আমাদের এই মহাবিশ্ব অর্থাৎ ন্যাচারাল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিজ্ঞানীরা আমাদের এই মহাবিশ্ব যেখানে আমরা বাস করি এখানে স্থাপন করেনি, অথবা মহাবিশ্বকে তারা সৃষ্টিও করেনি। বরং প্রকৃত বিজ্ঞানীরা একথা স্বীকার করেন যে বিজ্ঞানীরা গবেষণা করে গিভেন উইথ আ গিভেন, অর্থাৎ এই মহাবিশ্ব হচ্ছে গিভেন, প্রদত্ত, এবং যা দিয়ে এই মহাবিশ্বকে গবেষণা করি সেটাও গিভেন, প্রদত্ত। অতএব গিভেন উইথ আ গিভেন। তাই আমাদের উচিত যথেষ্ট বিনয়ী হয়ে এটা উপলব্ধি করা যে মূলত আমরা যা কিছু করছি, যত গবেষণা অনুসন্ধান, যত ব্যাখ্যা, তা মূলত স্টাডিং আ গিভেন উইথ আ গিভেন, অর্থাৎ প্রদত্ত একটি জিনিসকে আরেকটি প্রদত্ত জিনিস দিয়ে গবেষণা করছি, এবং যে সকল জিনিস মাধ্যম হিসেবে ব্যবহার করছি গবেষণার কাজে সেগুলোও প্রদত্ত। অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর জন কার্সন লেনেক্স পিটারকে জিজ্ঞাসা করেন, পিটার আমাকে বলো তোমার কি মনে হয় এই মহাবিশ্বকে কে সৃষ্টি করেছে? তখন তার বন্ধু পিটার বলেন গণিত। তখন জন লেনেক্স হাসতে থাকেন। তার বন্ধু বলেন, তুমি কেন হাসছো? তিনি বলেন, আমি নিজে একজন ম্যাথমেটিশিয়ান এবং এটা এখন পর্যন্ত আমার জীবনে শোনা সবচেয়ে সিলিয়েস্ট স্টেটমেন্ট। পিটার বললেন, কেন? জন লিনেক্স বললেন, একের সাথে এক যোগ করলে 2 হয়, কিন্তু এটা কি কখনো তোমার পকেটে 2 পাউন্ড সৃষ্টি করবে? মূলত এই অসাধারণ যুক্তিটি জন লিনেক্স লিখেছেন সিএস লুইস থেকে। সিএস লুইস ছিলেন গত শতকের একজন অন্যতম বিখ্যাত থিওলজিয়ান, যিনি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ এই দুটো ইউনিভার্সিটিতেই একাডেমিক পজিশন হোল্ড করতেন। সিএস লুইস লেখেন, দ্য লজ অফ নেচার দে প্রডিউস নো ইভেন্টস, ফর এভরি ল সেজ ইফ ইউ হ্যাভ এ দেন ইউ উইল গেট বি। অর্থাৎ প্রকৃতির আইন কখনো কোনো ঘটনার জন্ম দেয় না, কোনো কিছু সৃষ্টি করে না। প্রকৃতির প্রতিটি আইন বলে যদি তোমার কাছে এ থাকে তবে তুমি বি পাবে, কিন্তু আগে তুমি এ কে খুঁজে বের করো। প্রকৃতির আইন তোমার জন্য তা খুঁজে দিবে না। এবং তিনি শেষ করেন চমৎকার একটি লাইন দিয়ে, বুক কিপিং কন্টিনিউ টু অল ইটার্নিটি কুড নেভার প্রডিউস ওয়ান ফার্দিং। অর্থাৎ অনন্তকালের হিসাব রক্ষণ কখনো একটি পয়সাও সৃষ্টি করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিজ্ঞানীরা এবং তাদের থিওরি এমনকি প্রকৃতির আইনও মহাবিশ্বকে এখানে রাখেনি, তবে কিভাবে এই মহাবিশ্ব এই পর্যায়ে এলো? স্টিফেন হকিং তার বই দ্য গ্র্যান্ড ডিজাইন এবং আ ব্রিফ হিস্টোরি অফ টাইমে ইঙ্গিত দেন
যে মহাবিশ্বকে সৃষ্টি করতে আমাদের শুধু প্রয়োজন দ্য ল অফ গ্র্যাভিটি। এবং যখন তাকে একটি আমেরিকান টিভি প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয় যে গ্র্যাভিটি কোথা থেকে এসেছে, হকিং উত্তর দিয়েছিলেন এম থিওরি। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে গ্র্যাভিটি আসে থিওরি থেকে। তাহলে থিওরি হচ্ছে গ্র্যাভিটির স্রষ্টা। যদি কেউ বলে যে থিওরি অথবা ফিজিক্যাল ল কোনো কিছুকে অস্তিত্বে আনতে পারে, তাহলে অবশ্যই তিনি ভুল বুঝেছেন যে থিওরি কি। বিজ্ঞানীরা থিওরি নির্মাণ করেন গাণিতিক সূত্র ব্যবহার করে, যা প্রকৃতিতে থাকা বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাকে, প্রকৃতির বিভিন্ন অবস্থাকে বর্ণনা করে। কিন্তু এই থিওরি এবং লসগুলো কোনো কিছু সৃষ্টি করা তো দূরের কথা, কোনো অস্তিত্বের কারণও নয়। স্টিফেন হকিং নিজেই একটি ফিজিক্যাল লয়ের উদাহরণ দিয়েছিলেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। আমরাও একমত যে এটি একটি ফিজিক্যাল ল, এটি একটি নিরীক্ষিত ধারাবাহিকতা। আমরা এটি বর্ণনা করতে পারবো এবং এ ব্যাপারে ভবিষ্যৎবাণীও করতে পারবো। কিন্তু এই ল, যা সূর্য মেনে চলে পূব আকাশে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, তা এই সূর্যকে নাড়ায় না বা চালিতও করে না। এবং অবশ্যই এই ল সূর্যকে সৃষ্টিও করেনি। হকিং নিজেই এই উদাহরণ দিয়েছিলেন, কিন্তু তিনি নিজেই তা অনুধাবন করতে ব্যর্থ হন। নিউটনের ল অফ মোশন বা গতিসূত্র সমূহের কোনোটি মহাবিশ্বে আজ অবধি টেবিলের উপরে একটি স্নুকার বলকেও নাড়াতে পারেনি। বরং একজন ব্যক্তি যার হাতে একটি কিউ থাকে, তিনি তার কিউ দিয়ে স্নুকার বলটিকে তার স্থান থেকে মুভ করায়। দ্য ল অফ মোশন শুধু ব্যাখ্যা করবে যে স্নুকার বলটিকে আঘাত করলে পরবর্তীতে কি হবে, কিন্তু ল কোনো কিছুকে ঘটায় না অথবা কিছু সৃষ্টিও করে না। অতএব নাস্তিকদের এই দাবি যে আমাদের এই মহাবিশ্ব প্রাকৃতিকভাবেই ফিজিক্যাল লয়ের কারণে উদ্ভূত, তা সম্পূর্ণ মিথ্যা ও নিছক একটি অযৌক্তিক বিশ্বাস। নাস্তিকরা সব কিছুকে বিশ্বাস করতে রাজি, কিন্তু সৃষ্টিকর্তাকে নয়। অথচ আমরা এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি যিনি গড অব দ্য গ্যাপস নন, বরং গড অব দ্য হোল শো, যিনি এই মহাজগৎ সৃষ্টি করেছেন এবং এর অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন। ঈশ্বর ছাড়া ফিজিসিস্টদের কাছে কিছুই থাকবে না গবেষণা ও পর্যবেক্ষণ করার জন্য। অতএব যত বেশি আপনি বিজ্ঞানকে বুঝবেন, আপনি তত বেশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হবেন। C.S. লুইস বলেন, ম্যান বিকেম সায়েন্টিফিক because they expected law in nature, and they expected law in nature because they believed in a lawgiver. অর্থাৎ মানুষ বিজ্ঞান মনস্ক হয়েছে কারণ তারা প্রকৃতিতে নিয়ম শৃঙ্খলা প্রত্যাশা করত, এবং তারা প্রকৃতিতে নিয়ম শৃঙ্খলা আইন প্রত্যাশা করত কারণ তারা একজন আইন প্রণেতা বিধানকর্তাকে বিশ্বাস করত। এটা খুবই আশ্চর্যের বিষয় যে কিভাবে এই নিউ এথিয়েস্টরা, নব্য নাস্তিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকেই লক্ষ্য করে না, যা সর্বাধিক বেশি প্রয়োজন বিজ্ঞানের জন্য, এবং সেটা হলো দ্য বিলিফ অফ দ্য রেশনাল ইন্টেলিজিবিলিটি অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ বিজ্ঞানীদের এই বিশ্বাস যে আমাদের এই মহাবিশ্ব যুক্তিযুক্তভাবে বোধগম্য, এবং আমরা মানুষদের মধ্যে এই সক্ষমতা আছে যে আমরা চেষ্টা করলে মহাবিশ্বের মাঝে বিদ্যমান যৌক্তিক অবস্থাগুলো একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বুঝতে পারব। আইনস্টাইন বলেন, I could not imagine any scientist without that faith. অর্থাৎ আমি মনে করি না এমন কোনো বিজ্ঞানী আছে এই বিশ্বাস ছাড়া যে আমাদের এই মহাবিশ্ব যৌক্তিকভাবে বোধগম্য নয়। জন পলকিংহর্ন বলেন, Physics is powerless to explain the rational intelligibility of the universe. পদার্থ বিজ্ঞান অসহায় এটা ব্যাখ্যা করার জন্য যে কেন আমাদের এই মহাবিশ্ব যৌক্তিকভাবে যুক্তিযুক্তভাবে বোধগম্য। এর কারণ হচ্ছে আপনি কোনো ফিজিক্স পড়তে ও করতে পারবেন না এটা বিশ্বাস করা ছাড়া যে আমাদের এই মহাবিশ্ব যৌক্তিকভাবে ব্যাখ্যাযোগ্য।